শীতের সকালে কলকাতার আকাশটা যেন মেঘে ভরা ধূসর ক্যানভাস। ঠান্ডা হাওয়ার সঙ্গে শহরের ব্যস্ততা মিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। গাড়ির হর্ন, রিকশার ঘণ্টা, রাস্তার ধুলোর গন্ধ, সব মিলিয়ে শহরটা যেন নিজের ছন্দে ছুটছে। এই ব্যস্ত শহরের বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা, শ্রীশক্তি ব্যাংকের সদর দপ্তর। চকচকে কাচের দেওয়াল, উঁচু সিঁড়ি, দরজায় সিকিউরিটি গার্ড, সব মিলিয়ে একটা রাজকীয় আবহ। ব্যাংকের মালিক অমিতাভ চক্রবর্তী এই ব্যাংক গড়েছেন তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। অমিতাভ চক্রবর্তীর বয়স এখন ৫-৮ বছর, বয়সের ছাপ মুখে পড়লেও চোখে এখনও তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। ধবধবে সাদা চুল, পরিপাটি স্যুট, নরম গলায় কথা বলার ভঙ্গি, যে কেউ দেখলেই বুঝবে এ মানুষ জীবনভর সম্মান নিয়ে বেঁচেছেন। কিন্তু আজ সকালে অমিতাভের মনে শান্তি নেই। তিনি জানেন ব্যাংক বড় হয়েছে, শাখা বেড়েছে, কর্মচারীর সংখ্যা হাজারেরও বেশি, কিন্তু সবাই কি তার মতন মানবিক? গত কয়েক মাস ধরে তিনি কিছু অভিযোগ শুনছেন। গরিব গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার, ভিক্ষুক বা সাধারণ মানুষকে ব্যাংকের গেট থেকে তাড়িয়ে দেওয়া, কেবল ধনী গ্রাহকদের দিকে নজর দেওয়া। অমিতাভ এসব কথা সহজে হজম করতে পারেন না। তিনি মনে করেন ব্যাংকের দরজা সবার জন্য সমানভাবে খোলা থাকা উচিত। সেদিন রাতে নিজের বড় লাইব্রেরির এক কোণে বসে তিনি পুরনো খবরের কাগজ উল্টাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল একটা বিদেশি ব্যবসায়ীর গল্প, যিনি একদিন ছদ্মবেশে নিজের দোকানে গিয়েছিলেন আর কর্মচারীদের আসল চরিত্র দেখেছিলেন। তিনি ধীরে ধীরে চশমা খুলে টেবিলে রাখলেন। তারপর নিজের মনে বললেন, আমাকেও এটা করতে হবে। না দেখলে বোঝা যাবে না শাখায় আসলে কি হচ্ছে গি। পরের দিন সকালে অমিতাভ ড্রাইভারকে ডাকলেন। প্রবীর, আজ তোমাকে গাড়ি চালাতে হবে না গি। স্যার? মানে? আমি আজ একটু অন্যভাবে বের হব ঘি। প্রবীরের চোখে কৌতূহল, কিন্তু তিনি বেশি কিছু জিজ্ঞাসা করলেন না। অমিতাভ আলমারির ভেতর থেকে পুরনো ধুলোমাখা ধুতি পাঞ্জাবি বের করলেন। পাঞ্জাবির রং ফিকে হয়ে গেছে, ধুতিতে ছোট ছোট ছিঁড়ে যাওয়া দাগ। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মুখে নকল দাড়ি লাগালেন, চুল এলোমেলো করলেন। একটা পুরনো চাদর কাঁধে জড়ালেন, যাতে ঠান্ডা সামলানোর অজুহাতও থাকে। তিনি নিজের কোটের পকেটে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ রাখলেন। ব্যাগে কিছু কাগজ, যার মধ্যে আসলে কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক নথি লুকানো আছে। এই নথিই পরে প্রমাণ করবে যে তিনি মালিক। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখলেন, চেনাই কঠিন লাগল। যেন সত্যিই কোনো গ্রামের ভিখারি শহরে এসেছে। ঠোঁটে হালকা হাসি ফুটল। চল অমিতাভ, দেখি তোমার নিজের রাজ্যে মানুষ কেমন আচরণ করে। রাস্তার দিকে বেরিয়ে অমিতাভ প্রথমবারের মতো অনুভব করলেন কিভাবে সাধারণ মানুষ তাকে দেখছে। কেউ পাশ কাটিয়ে যাচ্ছে, কেউ কৌতুকের দৃষ্টিতে তাকাচ্ছে। এক রিকশাওয়ালা দূর থেকে চেঁচিয়ে বলল, বাবা, ভাড়া দেওয়ার মতো আছে তো? অমিতাভ মৃদু হেসে হাত নাড়লেন। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন শ্রীশক্তি ব্যাংকের একটি শাখা, যেটি শহরের ব্যস্ত এলাকায় অবস্থিত। এই শাখার দায়িত্বে আছেন দেবাশিস মুখার্জি, অহংকারী স্বভাবের জন্য পরিচিত, যদিও মালিকের সামনে সবসময় ভদ্রতার মুখোশ পরে থাকেন। ব্যাংকের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছেন গার্ড গোপাল দত্ত। লম্বাচোড়া মানুষ, নীল ইউনিফর্ম, কোমরে বেল্ট বাঁধা। অমিতাভ ধীরে ধীরে গেটের দিকে এগোলেন। বাবা, কোথায় যাবা? গোপাল চোখ কুঁচকে জিজ্ঞাসা করল। ভেতরে যাব বাবা, একটু কথা আছে গি। কি কথা? ভিক্ষা চাইতে। গোপাল দত্ত গেটের সামনে দাঁড়িয়ে যেন পাহাড়ের মতো আটকে আছেন। অমিতাভ শান্ত গলায় বললেন, বাবা, আমার সত্যিই ভেতরে যাওয়া দরকার। খুব জরুরি কাজ। গোপাল চোখ শুরু করে তাকালেন। কাজ? তোমার মতো ভিখারির আবার ব্যাংকে কি কাজ? সে না কুচকে যোগ করল। চল, রাস্তা ছাড়ো। ব্যাংকের ভেতরে ঢুকতে পারবে না গি। অমিতাভ নীরবে দাঁড়িয়ে রইলেন। চারপাশের কয়েকজন গ্রাহক কৌতূহল নিয়ে তাকাচ্ছে। কেউ চাপা হেসে বলল, দেখো দেখো, ভিখারি ব্যাংকে ঢুকতে চাইছে গি। আরেকজন যোগ করল, এরা এমনিই আসে, টাকা চাইবে, তারপর গায়ে পড়ে মারামারি করবে গি। মাঝবয়সী এক মহিলা গ্রাহক মুখ ফিরিয়ে বললেন, এই গার্ড, ওকে তাড়াও। আমি এখানে টাকা তুলতে এসেছি, ভিখারিদের ভিড় দেখতে নয় গি। গোপাল যেন উৎসাহ পেল। সে হাত বাড়িয়ে অমিতাভের কাঁধে ঠেলা দিল। যাও বাবা, বাইরে যাও। বেশি ঝামেলা করলে কিন্তু পুলিশ ডাকবি। অমিতাভ শান্ত স্বরে বললেন, আমি কারো ক্ষতি করতে আসিনি, শুধু ম্যানেজারের সঙ্গে একটু কথা গি।
কথা শেষ হওয়ার আগেই গোপাল হাত ধরে টেনে গেটের বাইরে নিয়ে গেল। ঠান্ডা হাওয়ায় তার চাদরটা কাঁধ থেকে সরে মাটিতে পড়ে গেল। পুরনো ধুতির নিচে পাতলা শার্ট দেখা যাচ্ছিল, যেন সত্যিই কোনো গরিব মানুষের অবস্থা। অমিতাভ নিচু হয়ে চাদর তুললেন, তারপর আস্তে বললেন, আমি ভেতরে যাব। একবার সুযোগ দিন কি। গোপাল রেগে গিয়ে চেঁচিয়ে বলল, তুমি বুঝছ না, এখানে ভিখারিদের ঢোকার অনুমতি নেই। তার চিৎকার শুনে ভেতর থেকে আরেকজন বেরিয়ে এল, প্রদীপ নন্দী, কাস্টমার সার্ভিস ডেস্কের কর্মচারী। চুলে বেশি জেল দিয়ে সাজানো, মুখে এক ধরনের আত্মতুষ্টি। প্রদীপ গোপালের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? গোপাল উত্তর দিল, এই ভিখারি বলছে ম্যানেজারের সঙ্গে কথা বলবে গি। প্রদীপ হেসে উঠল, ম্যানেজারের সঙ্গে? হাহ, ঠিক আছে, আসো, নিয়ে চল ভেতরে, মজা হবে। দুজন মিলে অমিতাভকে গেট পেরিয়ে ভেতরে নিয়ে গেল, কিন্তু ভদ্রতার চিহ্নমাত্র নেই। ব্যাংকের ভেতরে ঢুকতেই ঠান্ডা এসির হাওয়া তার গায়ে লাগল, আর মেঝের চকচকে মার্বেল পায়ের নিচে ঠান্ডা অনুভূতি দিল। ভেতরে দাঁড়িয়ে কিছু গ্রাহক কৌতূহলী চোখে তাকালেন। কেউ চাপা গলায় বলল, এটা কে রে? ভিখারি না কি? প্রদীপ ম্যানেজারের কেবিনের দরজায় নক না করেই ঢুকে গেল। ভিতরে বসে আছেন দেবাশিস মুখার্জি। কালো স্যুট, সোনার রিমের চশমা, মুখে অহংকারী ভঙ্গি। ডেস্কের উপরে ফাইলের স্তূপ, আর হাতে দামি ফাউন্টেন পেন। প্রদীপ হেসে বলল, স্যার, আজকে আপনার জন্য একজন স্পেশাল অতিথি এসেছে গি। দেবাশিস ভ্রুকুচকে তাকালেন। কি অতিথি? গোপাল দরজা ঠেলে ভেতরে ঢুকল, আর অমিতাভকে ধাক্কা দিয়ে ভেতরে ঠেলে দিল। এই ভিখারি বলছে আপনার সঙ্গে জরুরি কথা আছে গি। দেবাশিস প্রথমে কিছু বললেন না, কেবল উপরে নিচে অমিতাভকে দেখলেন। চোখে যেন অবজ্ঞার আগুন। তারপর কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো করে বললেন, এখানে কি চাই? অমিতাভ শান্ত স্বরে বললেন, আপনার সঙ্গে একটু ব্যক্তিগত কথা আছে গি। দেবাশিস হেসে ফেললেন, ব্যক্তিগত কথা? তুমি আমার গ্রাহকও নও, অ্যাকাউন্ট নেই, জামাকাপড়ের অবস্থা দেখো, আর বলছ ব্যক্তিগত কথা। হঠাৎ তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর অমিতাভের দিকে এগিয়ে এসে ঠান্ডা গলায় বললেন, শোনো, আমি এখানে বসে ভিখারিদের গল্প শোনার জন্য বেতন পাই না। গার্ড, ওকে বের করে দাও। গোপাল এগিয়ে এসে অমিতাভের হাত চেপে ধরল। এ সময় দেবাশিস বিরক্তি ভরা স্বরে ঠোঁট বাঁকালেন, এমন লোকজনের জন্যই ভালো গ্রাহকরা অভিযোগ করে কি। গোপাল টানতে টানতে অমিতাভকে বের করার সময় হঠাৎ তার হাত ছিটকে গেল, আর অমিতাভ ধপ করে পড়ে গেলেন মেঝেতে। চারপাশে হাসির শব্দ শোনা গেল। এক কোণে দাঁড়িয়ে থাকা স্মিতা রায়, ক্যাশ কাউন্টারের অফিসার, এই দৃশ্য দেখে মুখ গম্ভীর করলেন। ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, গোপাল, এভাবে মানুষকে ধাক্কা দেওয়া কি ঠিক? গোপাল মুখ ঘুরিয়ে বলল, তুমি চুপ থাকো ম্যাডাম। স্যার বলেছেন বের করতে গু। অমিতাভ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। মুখে একটু রাগ নেই, শুধু চোখে অদ্ভুত এক শান্ত দৃষ্টি। মনে মনে বললেন, ঠিক আছে, আমি যা দেখতে চেয়েছিলাম তা দেখা শুরু হল গু। ব্যাংকের ভেতরে নীরবতা নেমে এসেছে। কিছু গ্রাহক কৌতূহল নিয়ে দেখছে, কেউ আবার ফিসফিস করে কথা বলছে। গোপাল দত্ত এখনও অমিতাভের হাত ধরে আছে, যেন ভেতরে থাকলেই ব্যাংকের সুনাম নষ্ট হয়ে যাবে। অমিতাভ ধীরে ধীরে হাত সরিয়ে নিলেন। তারপর সোজা হয়ে দাঁড়ালেন, গলাটা সামান্য পরিষ্কার করলেন, আপনাদের ভয় নেই, আমি কারো ক্ষতি করব না ঘি। দেবাশিস মুখার্জি ঠোঁটে তাচ্ছিলের হাসি টেনে বললেন, আমাদের ভয় পাওয়ার দরকার নেই। তুমি বরং নিজের মতো গিয়ে বসো, যেখানে তোমার জায়গা। অমিতাভ মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, আপনার মতে আমার জায়গা কোথায়? দেবাশিস বিরক্ত হয়ে উত্তর দিলেন, রাস্তার পাশে, ভিক্ষুকদের লাইনে। এখানে নয় গি। এই কথা শুনে সামনের লাইনে দাঁড়ানো একজন বৃদ্ধ গ্রাহক ধীরে ধীরে মাথা নাড়লেন, যেন তিনি বুঝতে পারছেন কথাগুলো অমানবিক। আর এক কোণে দাঁড়ানো স্মিতা রায় স্পষ্ট বিরক্তি নিয়ে দেবাশিসের দিকে তাকালেন। অমিতাভ হঠাৎ নিজের কাঁধে ঝোলানো ছোট কাপড়ের ব্যাগ খুললেন। ভেতর থেকে একটি পুরনো, চামড়ায় বাঁধানো নোটবুক বের করলেন। নোটবুকের মলাটে সোনালি অক্ষরে লেখা, শ্রীশক্তি ব্যাংক, প্রতিষ্ঠাতা গু। তিনি সেটা হাতে নিয়ে বললেন, এটা কি চিনতে পারছেন? দেবাশিস চোখ শুরু করে তাকালেন। তারপর কণ্ঠে ব্যঙ্গ এনে বললেন, বাজার থেকে 200 টাকায় বানানো নকল বইও তো এমন হয়। আই ক্যান দেখব।
অমিতাভ শান্ত ভঙ্গিতে পাতা উল্টে একটা পুরনো ছবি বের করলেন। ছবিটিতে দাঁড়িয়ে আছেন একজন যুবক, পরিপাটি স্যুট, চোখে দ্বিধার ঝিলিক, আর পাশে একটি পুরনো বিল্ডিং, যার সাইনবোর্ডে লেখা কি শ্রীশক্তি ব্যাংক উ। ছবির কোনায় ছোট করে লেখা, অমিতাভ চক্রবর্তী, উদ্বোধনী দিন গুই। স্মিতা রায় ছবির দিকে তাকিয়ে হঠাৎ থমকে গেলেন। তিনি ব্যাংকের ইতিহাসের অনুষ্ঠানে এই ছবিটি দেখেছেন। ধীরে ধীরে বললেন, এ তো আমাদের মালিকের উদ্বোধনের ছবি। চারপাশে ফিসফাস শুরু হল। দেবাশিস কিছুটা অস্বস্তি বোধ করলেন, কিন্তু মুখে এখনও গাম্ভীর্যের মুখোশ। তুমি কি বলতে চাইছ তুমি? অমিতাভ হাসলেন, কিন্তু উত্তর দিলেন না। শুধু নোটবুকের ভেতর থেকে আরেকটি ছোট্ট চাবির রিং বের করলেন, যেটি সোনার তৈরি, আর তার উপরে খোদাই করা ব্যাংকের লোগো। এটি এমন একটি মাস্টার কি যা দিয়ে ব্যাংকের প্রধান ভল্ট খোলা যায়, এবং এটি কেবল মালিকের কাছেই থাকে। স্মিতা অবাক হয়ে বললেন, এটা তো স্যার, এটা তো আপনার হাতেই থাকার কথা গি। দেবাশিসের মুখের রং বদলে গেল। গোপাল দত্ত গলা শুকিয়ে ফেলার মতো করে গিল, আর হাত ধীরে ধীরে অমিতাভের হাত থেকে সরে গেল। অমিতাভ শান্ত গলায় বললেন, আমি এখনও কিছু বলিনি। শুধু দেখালাম তোমরা কেমন আচরণ করো যখন কাউকে ভিখারি মনে করো। এই কথায় ব্যাংকের ভেতর হিম নেমে এল। চারপাশে দাঁড়ানো গ্রাহকরা যেন একসঙ্গে নিঃশ্বাস বন্ধ করে দিল। স্মিতা মাথা নিচু করে দাঁড়ালেন, দেবাশিস কোনো কথা খুঁজে পাচ্ছেন না। অমিতাভ ধীরে ধীরে নোটবুক বন্ধ করে ব্যাগে রাখলেন। আমি এখনও আমার পরিচয় বলিনি, কিন্তু সময় আসছে তখন সবাই শুনবে গি। তার গলায় দ্বিধা, চোখে এক অদ্ভুত শান্তি, যেন তিনি শুধু তাদের বিবেকের আয়নায় নিজেদের মুখ দেখাতে এসেছেন। ব্যাংকের ভেতরে এমন নিস্তব্ধতা নেমে এসেছে যেন হঠাৎ করে সময় থেমে গেছে। কেবল দূরে কোথাও কিবোর্ডে টাইপ করার হালকা শব্দ, আর কাউন্টারের পাশে দাঁড়ানো এক বৃদ্ধের কাশির আওয়াজ শোনা যাচ্ছে। দেবাশিস মুখার্জি চেয়ারের পেছনে হাত রেখে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখের গাম্ভীর্য ভেঙে ভেতরের ভয় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। গোপাল দত্ত মাথা নিচু করে দাঁড়িয়েছে, যেন চোখ তুলে তাকালেই অপরাধ ধরা পড়ে যাবে। অমিতাভ ধীরে ধীরে বললেন, তোমরা জানো আমি শ্রীশক্তি ব্যাংক কেন গড়েছিলাম? আমার বাবার স্বপ্ন ছিল এমন একটা ব্যাংক যেখানে ধনী গরিব সবাই সমান মর্যাদা পাবে। এখানে কেউ কাউকে তার জামাকাপড়, চেহারা বা অবস্থা দেখে বিচার করবে না গি। তিনি একটু থামলেন, যেন শব্দগুলো সবার মনে ঢুকে বসে। তারপর গলা একটু উঁচু করলেন, আজ আমি ছদ্মবেশে এসেছিলাম দেখতে আমার বাবার স্বপ্ন কি এখনও বেঁচে আছে। কিন্তু যা দেখলাম তাতে মনে হচ্ছে সেই স্বপ্ন আজ মরে গেছে গি। তিনি চাদরটা কাঁধ থেকে নামিয়ে মেঝেতে ফেললেন। নকল দাড়ি ধীরে ধীরে খুলে ফেললেন। ঘরে একসঙ্গে চাপা চিৎকার উঠল, এ তো অমিতাভ চক্রবর্তী। স্মিতা রায় কাপা গলায় বললেন, স্যার, আমি সত্যিই জানতাম না ঘি। অমিতাভ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি চুপ থাকুন স্মিতা। আমি দেখেছি আপনি অন্তত একজন মানুষ হিসেবে আচরণ করার চেষ্টা করেছেন। আপনাকে ধন্যবাদ কি। তারপর তিনি দেবাশিসের দিকে ফিরলেন। আপনি একজন শাখা ব্যবস্থাপক। আপনার কাছে গ্রাহকরা আসেন সাহায্যের জন্য, সম্মান পাওয়ার জন্য। কিন্তু আপনি তাদের তুচ্ছ করেন, অপমান করেন, আর দরিদ্র হলে চোখ ফিরিয়ে নেন। আজ থেকেই আপনি এই পদে নেই ই। দেবাশিসের মুখ সাদা হয়ে গেল। স্যার, আমি ভুল করেছি। একবার মাফ উ। অমিতাভ কণ্ঠ কঠোর করলেন, মানুষের সম্মান নিয়ে খেলা করা অপরাধ। সেই অপরাধের মাফ নেই গি। তিনি গোপালের দিকে তাকালেন। তুমি গেটের গার্ড, তোমার দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অপমান করা নয়। আজ থেকেই তুমি বরখাস্ত উ। গোপাল থরথর করে কাঁপছে, কিন্তু কিছু বলতে পারছে না। তারপর অমিতাভ চারপাশে তাকিয়ে বললেন, যারা এখানে আছেন আজকের এই ঘটনাটি প্রত্যেকে মনে রাখবেন। ব্যাংকের দরজা ধনীর জন্য যেমন, তেমনি গরিবের জন্য খোলা। কেউ যদি সেই দরজা কারো মুখের উপর বন্ধ করে দেয়, সে এই প্রতিষ্ঠানে থাকার যোগ্য নয় গে। তিনি স্মিতাকে ডেকে বললেন, আপনি আগামীকাল থেকে এই শাখার ম্যানেজারের দায়িত্ব নেবেন। আর প্রতিটি কর্মচারীকে মনে করিয়ে দেবেন ব্যবহারী মানুষের প্রকৃত পরিচয় গে। ফলাফল, কয়েক সপ্তাহ পর শ্রীশক্তি ব্যাংকের সব শাখায় নতুন নিয়ম চালু হল। ১. প্রতিটি গ্রাহককে সম্মান দিয়ে কথা বলা বাধ্যতামূলক। ২. মাসে একদিন ব্যাংকের কর্মীরা সমাজসেবামূলক কাজে অংশ নেবেন।
৩ কোনো কর্মচারী যদি কারো সঙ্গে দুর্ব্যবহার করে সরাসরি তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। অমিতাভ চক্রবর্তী জানতেন এই একদিনের ছদ্মবেশ হয়তো পুরো সিস্টেম বদলে দেবে না, কিন্তু অন্তত সেই দিন সবাই আয়নায় নিজেদের মুখ দেখেছে। গল্পের শেষে এক গরিব কৃষক ব্যাংকে এসে নিজের ছোট্ট সঞ্চয় জমা দিলেন। কাউন্টারের পেছনে দাঁড়ানো নতুন ম্যানেজার স্মিতা রায় হাসিমুখে ফর্ম এগিয়ে দিলেন। স্বাগতম বাবু, আপনার টাকাটা আমরা যত্নে রাখব গি। অমিতাভ দূরে দাঁড়িয়ে সেটা দেখছিলেন আর মনে মনে বললেন, হ্যাঁ বাবা, তোমার স্বপ্ন এখনও মরে যায়নি গি।